গল্প শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে একটি বড় নদী থেকে। সেখানে জেফ নামের একজন লোক তার কিছু সঙ্গীর সঙ্গে এই নদীতে এগুচ্ছে। এরা সাপ ধরতো আর শহরে বিক্রি করত। কিন্তু আজ তারা যে জায়গায় সাপ ধরতে যাচ্ছে ওটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ জায়গা। বোটের ক্যাপ্টেনও জেফকে বলছিল, তোমরা যে জায়গায় যাচ্ছ এটা অভিশপ্ত জায়গা এবং বিষাক্ত সাপ দিয়ে ভরা। আর আমি শুনেছি সেখানে ক্রিমসন নামের একটা বিশাল অ্যানাকোন্ডা বাস করে। যে ব্যক্তি সেখানে যায় অ্যানাকোন্ডা তাকে মেরে ফেলে। কিন্তু জেফ হাসতে হাসতে নৌকার ক্যাপ্টেনকে বলে, তুমি আমাকে ওখানে পৌঁছে দাও, ওখানে গিয়ে আমি তোমাকে তোমার টাকা দিয়ে দিব, তারপর তুমি সেখান থেকে তোমার নৌকা নিয়ে ফিরে এসো। জেফ ছিল সাপ ধরার এক্সপার্ট শিকারী, আর আজ সে বিশাল এই ক্রিমসন অ্যানাকোন্ডা ধরার জন্য এই জঙ্গলে এসেছে। কিছুক্ষণ পর ওরা ওখানে পৌঁছলো, আর নৌকার ক্যাপ্টেন জেফের কাছ থেকে বেশি টাকা চায়, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা ছিল। এমনকি কেউ আগে এখানে আসেনি, আর এইখানে পৌঁছে দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ কাজ ছিল। জেফও অস্বীকার করে না এবং সে পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে দেয়। কিন্তু যেই মুহূর্তে নৌকার ক্যাপ্টেন টাকা নিতে দুহাত বাড়ায়, জেফ ইচ্ছাকৃতভাবে টাকা নিচে ফেলে দেয়, যা দেখে নৌকার ক্যাপ্টেন খুশি মনে সে টাকা তুলতে থাকে। টাকা তোলার পর সে যখন হেসে জেফের দিকে তাকায়, তখন জেফ তার গলায় ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে এবং মর্মান্তিকভাবে তার গলা কাটে। তারপর নদীর পানিতে তার মাথা ফেলে দেয়। এইসব কিছু নদীর ধারে দাঁড়িয়ে থাকা জেফের সঙ্গীরাও দেখছিল। জেফকে এভাবে দেখে ওরা দুজন অনেক ভয় পায়। তারপর জেফ তার দুই সাথীর কাছে যায় আর বলে, তোমরাও যদি আমাকে ঠকানোর চেষ্টা করো তাহলে তোমাদের সাথেও একই হবে। তারপর তিনজন জঙ্গলের ভেতর এগিয়ে চলে। এক জায়গায় পৌঁছে ওখানে ওরা সাপের একটা বড় মূর্তি দেখে, আর সেটা দেখে জেফ বলে, তো ক্রিমসন অ্যানাকোন্ডার গল্প সত্যি ছিল। অন্যদিকে জেফের সাথীরা অনেক সাপ পায়, যেগুলো দেখে ওরা অনেক খুশি হয়। এরপর ওরা দুজন তাড়াতাড়ি সব সাপ ভরে ব্যাগে ভরতে শুরু করে, আর জেফ ছোট সাপগুলোর দিকে খেয়াল দেয় না। সে এই জঙ্গলের সবচেয়ে বড় সাপ, যার নাম ক্রিমসন অ্যানাকোন্ডা, সেটাকে খুঁজতে শুরু করে। এখন এই দুই বন্ধু যে সাপগুলো কাপড়ের ব্যাগে ভরে দিয়েছিল সেগুলো তার এক সাথী একা নৌকায় রাখার জন্য চলে গেল। সে দেখে জেফ যে লোকটার গলা কেটে পানিতে ফেলে দিয়েছিল তার মাথা কাটা লাশ একটু দূরে পানির উপর দাঁড়িয়ে আছে। এটা দেখি সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তখনই হঠাৎ সেই লাশ পানিতে ডুবে গেল, আর এক বড় জিনিস সাঁতরে দ্রুত তার দিকে এগোতে লাগলো। এটা দেখে লোকটা দ্রুত জঙ্গলের দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু ঠিক তখনই ক্ষিপ্র গতিতে এসে একটা বড় অ্যানাকোন্ডা তাকে জড়িয়ে ধরলো। সেই অ্যানাকোন্ডা এই লোকটার শরীরের চারপাশে লেপ্টে তার হাড় ভেঙে দিল আর বড় মুখ খুলে তাকে খেতে শুরু করলো। অন্যদিকে আমরা ওই লোকটার আরেক সাথীকে দেখি, যে সাপ ভর্তি একটা ব্যাগ নিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে এক জায়গায় থেমে কিছু একটা দেখে, যা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। আসলে সে সেই বড় অ্যানাকোন্ডাকে সরাসরি তার পাশ দিয়ে যেতে দেখে ফেলছিল। ঠিক তখনই যখন সে অ্যানাকোন্ডা একটা গাছে চড়ছিল, তার পেট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কোনো মানুষের লাশ জীবিত গিলে ফেলেছে। এখন সেই মানুষটা তার জীবন বাঁচিয়ে পালানোর আগেই সে অ্যানাকোন্ডা তার সঙ্গে লাশটা বমি করে ফেলে দেয়। এরপর সেই সাপ ওই লোকটাকেও ধরে ফেলে। সাপটা ওই মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে, গাছের সাথে লেপ্টে থেকে তাকে খেতে শুরু করে। এসব কিছু জেফ দূর থেকে দেখছিল, আর সেটা দেখে জেফ তার সাথীকে বাঁচানোর বদলে খুশি হচ্ছিল, কারণ জেফ চাইছিল কেউ সে সাপের খাবারে পরিণত হোক। আর যখন সে সাপ খেতে ব্যস্ত থাকবে তখন জেফ সাপকে বেহুশ করে মেরে ফেলবে। এরপর জেফ তার শটগান তুলে সাপটাকে বেহুশ করার জন্য যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে জঙ্গলের সব পশু পাখি হইচই শুরু করে দিল। তাদের আওয়াজ শুনে সেই অ্যানাকোন্ডা তার শিকার ছেড়ে চলে যায়। আসলে কিছু না কিছু তো এই জঙ্গলে ছিল, যা জঙ্গলের সব প্রাণীকে ভয় দেখাচ্ছিল। এখন এখানেই সিন পাল্টে যায়, আর আমাদের একটা সার্কাস শো দেখানো হয়। এ সার্কাস তখন একেবারে বন্ধ হয়ে যাওয়ার কাছাকাছি ছিল, কারণ কেউই সার্কাস দেখার জন্য কোনো আগ্রহ রাখত না। সার্কাসের মালিকের কাছে একটা লোক আসে যার নাম বিলি ইয়াং।
সে মালিককে একটা সুটকেস দিয়ে দেয় যা টাকায় ভর্তি ছিল, আর তারপর ওই সার্কাসের কাজ করা সবাইকে কিনে ফেলে, কারণ সে থাইল্যান্ডে গিয়ে নতুন একটা সার্কাস খোলার প্ল্যান করছিল। সার্কাসের লোকেরা বিলি ইয়াং এর কাছে এত টাকা দেখে হতবাক হয়ে যায়, কারণ কয়েক বছর আগেও বিলি ইয়াং খুব গরিব ছিল এবং ওই মানুষগুলোর সাথে মিলে সে সার্কাসে কাজ করত। কিন্তু বিলি ইয়াং এমন কি কাজ করলো যে রাতারাতি সে ধনী হয়ে গেল। পরের সকালে বিলি ইয়াং নৌকার সবাইকে নিয়ে থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করে, কারণ বিলি ইয়াং সবাইকে কিনে ফেলেছে। তাই সবাই তার কথা শুনে নৌকায় চড়ে, আর নৌকার ক্যাপ্টেন নৌকা চালাতে শুরু করে। পথে বিলি ইয়াং বাথরুমে লুকিয়ে কারো সাথে ফোনে কথা বলে আর বলে, ডেলিভারি প্রস্তুত, আমি খুব দ্রুত এই লোকগুলোকে নিয়ে তোমাদের কাছে চলে আসব। বিলি ইয়াং এর এসব কথায় বোঝা যায় যে সে নৌকায় থাকা লোকদের সঙ্গে খারাপ কিছু করার পরিকল্পনা করছে। একটু এগিয়ে যাওয়ার পর তারা দেখে সামনের রাস্তা বন্ধ। রাস্তায় কাঠ আর অনেক কন্টেনার রেখে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন নৌকার ক্যাপ্টেন বলে, আমরা অন্য রাস্তায় দিয়ে যেতে পারি, কিন্তু ওই রাস্তা দিয়ে গেলে থাইল্যান্ড পৌঁছাতে অনেক সময় লাগবে। তাই বিলি ইয়াং ক্যাপ্টেনের আইডিয়াটা পছন্দ করে না। সে ক্যাপ্টেনকে হুমকি দেয়, যেভাবেই হোক আমাদের সময় মতো থাইল্যান্ডে পৌঁছতে হবে, কারণ ওখানে আমাদের শো আছে, যার টাকা আমি আগেই নিয়ে ফেলেছি। যদি শো না করি তাহলে আমাদের সব শেষ। ক্যাপ্টেন বলে, তোমরা যদি লম্বা রাস্তা দিয়ে যেতে না চাও তাহলে আমাদের কাছে এইটাই একমাত্র রাস্তা। ও বলল, আমরা এই সব কিছু বোমা দিয়ে উড়িয়ে দেব এবং নিজের রাস্তা খুলে এখান থেকে বেরিয়ে পড়ব। বিলি ইয়াং ক্যাপ্টেনের কথা ঠিক মনে করলো আর সে এর জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু তাদের জানা ছিল না যে তারা কত বড় ভুল করতে চলছে। এরপর তারা কন্টেনারগুলোতে বোমা রেখে তারপর রিমোট দিয়ে উড়িয়ে দিল। এতে তাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল, কিন্তু বিস্ফোরণের কারণে অনেকগুলো সাপ তাদের নৌকায় পড়ে গেল, কারণ সেসব কন্টেনারগুলোতে সাপ ভর্তি ছিল। ভয়ে সবাই এখানে ওখানে দৌড়াতে শুরু করলো। এখন পুরো নৌকোটা সাপ দিয়ে ভর্তি হয়ে গেছে, আর সাপগুলো নৌকোয় থাকা মানুষদেরকে কামড়াতে শুরু করলো। এখানে লেনি নামের একটি মেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে পাইপ দিয়ে পানির প্রেসার ছেড়ে দিল আর তার চারপাশে যত সাপ ছিল সবগুলোকে নৌকা থেকে নিচে ফেলে দিল। বিলি ইয়াং ভয়ে ভয়ে বোটের বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই বাথরুমের ছাদ ভেঙে পড়ে আর অনেকগুলো সাপ সরাসরি বিলি ইয়াং এর উপর পড়ে যায়। সাপ থেকে বাঁচতে সে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে তীরে পৌঁছে যায়, কিন্তু সেখানেও একটি কিংকোবরা তার সামনে এসে দাঁড়ায়। কিংকোবরা বিলি ইয়াংকে কামড়ানোর আগেই একটা লোক সাপের ওপর পা দিয়ে তাকে পিষে মেরে ফেলে আর বিলি ইয়াং এর জীবন বাঁচায়। এই লোকটা আর কেউ নয়, জেফই ছিল, যে বিলি ইয়াং এর জীবন রক্ষা করলো। তাই বিলি ইয়াং তাকে নিজের নৌকায় নিয়ে আসে। জেফ এখানে সবাইকে মিথ্যে বলে যে আমি একজন ওয়াইল্ড এক্সপ্লোরার এবং এক দুর্ঘটনার কারণে এখানে জঙ্গলে আটকে গেছি। তখন সার্কাসের এক লোক যার নাম জিয়াও, তার কানে জোরে ব্যথা হতে লাগলো। ব্যথা এত বেশি ছিল যে সে নিচে পড়ে যায়। যখন জেফ তার কানে ভালো করে দেখে তখন বুঝতে পারে কেন জিয়াওর কানে সমস্যা হচ্ছিল। এরপর জেফ নিজের আঙ্গুল কেটে সেটাকে জিয়াওর কানের কাছে নিয়ে যায় এবং ঠিক তখনই জিয়াওর কান থেকে একটা পাতলা বিষাক্ত সাপ বের হয়ে জেফের আঙ্গুলে কামড়ায়। কিন্তু সাপের কামড়ানোর পরও জেফের কিছুই হয় না, আর সে সেই সরু সাপটাকে পানিতে ফেলে। এটা দেখে লেনি অনেক অবাক হয় এবং ভাবতে থাকে কেন সাপ কামড়ানোর পরও জেফের ওপর বিষের প্রভাব পড়ল না। লেনিও সাপ সম্পর্কে কিছুটা জানতো। সে জানতো কোনো মানুষের শরীরে সাপের বিশেষ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হলে তাকে অনেক বড় পরিমাণে সাপের বিষ দিতে হয়, তখনই ওই মানুষের ওপর সাপের বিষের প্রভাব পড়ে না। এসব কথা লেনি বিলি ইয়াংকেও বলেছিল, আর বলেছিল, আমার মনে হচ্ছে যে মানুষটি ঠিক নয়। তুমিও তো দেখেছো সাপটা ওর আঙ্গুল কামড়েছিল, কিন্তু জেফের কিছুই হয়নি। কিন্তু বিলি ইয়াং লেনির কথা শোনে না আর বলে, আমাদের জেফকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ও আমার এবং আমাদের এক সঙ্গীর জীবন বাঁচিয়েছে। অন্যদিকে জেফ ওই নৌকার ক্যাপ্টেনের সঙ্গে দেখা করে। জেফ ক্যাপ্টেনকে অনেক টাকা দিয়ে একটি মানচিত্র দেখায় আর ক্যাপ্টেনকে বলে, তুমি যদি আমাকে মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছে দাও তাহলে আমি ওখানে পৌঁছে তোমাকে আরো অনেক টাকা দেব।
ক্যাপ্টেন সে জায়গার নাম শুনতেই বন্দুক তুলে সঙ্গে সঙ্গে জেফের দিকে তাক করে। সে বলে, যদি আবার তুমি সেখানে যাওয়ার কথা বলো আমি তোমাকে গুলি করে দেব। আসলে ক্যাপ্টেনও ওই জায়গার ব্যাপারে জানতো, যে সেখানে একটা খুবই বিপজ্জনক ক্রিমসন নামের অ্যানাকন্ডা থাকে। এটা শুনে জেফ সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন বোটে বসে মাছ ধরতে শুরু করে, কিন্তু ঠিক তখনই আমরা দেখি ক্যাপ্টেন যে ফিশিং রড দিয়ে মাছ ধরছিল সে রডটি নিচ থেকে কেউ জোরে টানতে থাকে, যার কারণে সে মাছ ধরার রড ক্যাপ্টেনের হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এখানে ক্যাপ্টেন সে মাছ ধরার রডটা তুলতে নিচু হয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আসলে ক্যাপ্টেনকে টেনে নিয়ে যাওয়া লোক আর কেউ নয়, জেফই ছিল। ক্যাপ্টেনকে মারার পর জেফ ক্যাপ্টেনের লাশকে ওই জঙ্গলে থাকা অ্যানাকোন্ডাকে ঢাকার জন্য খাবারের টোপ হিসেবে ব্যবহার করে। কিছুক্ষণ পর সবাই ক্যাপ্টেনকে খোঁজা শুরু করে, কিন্তু নৌকার ক্যাপ্টেনের তারা কোনো খোঁজ পায় না। লেনির জেফের ওপর সন্দেহ হতে থাকে যে জেফ ওকে মেরে ফেলেনি তো। সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জেফ বলে ক্যাপ্টেন সম্পর্কে আমি কিছুই জানি না। সে আরও বলে এটা জঙ্গল, এখানে মানুষের হারিয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। তখন হঠাৎ পুরো জঙ্গলে একটা অদ্ভুত আওয়াজ ছড়িয়ে পড়ে। জঙ্গলের সব পাখি এবং প্রাণী চিৎকার করে পালাতে শুরু করে। তখন জেফ খুশি হয়ে বলে বড় কিছু আসছে। জেফের খুশি দেখে এটা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে সে এ আসন্ন বিপদের জন্য অপেক্ষা করছিল। তখনই আমরা দেখি নদীর গভীরে বড় এক অ্যানাকন্ডা জেফের ফাঁদের দিকে এগিয়ে আসছে। জেফের বেঁধে রাখা ফিশিং রড জোরে জোরে নিচের দিকে টানছে। তখন জেফ অ্যানাকন্ডাকে ধরার জন্য ফিশিং রড ধরে চেষ্টা করে, কিন্তু অ্যানাকন্ডা এত সহজে জেফের ফাঁদে ধরার পড়ার মতো ছিল না। হঠাৎ সেই অ্যানাকন্ডা তাদের সামনে চলে আসে, যা দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। জেফ সেই ফিশিং রডের রশিটা ধরেছিল, অ্যানাকন্ডা ওই রশিটাকে জোরে টানলো, যার ফলে জেফ নিচে পানিতে পড়ে গেল। অ্যানাকন্ডা জেফকে পানিতে এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগলো, কিন্তু জেফ এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। সে নিজের জীবন রক্ষার জন্য সাঁতরে নদীর মধ্যে থাকা একটি ছোট্ট নৌকায় উঠল। এবার সে নৌকায় দাঁড়িয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার ওপর আঘাত করল, কিন্তু এই আঘাতে অ্যানাকন্ডার কিছুই হয়নি। অ্যানাকন্ডা জেফকে ধরে ফেলল। অ্যানাকন্ডা জেফের সাথে বোটটাকেও পানিতে ডুবিয়ে দিল। দূরে দাঁড়ানো বাকি লোকেরা সব দেখছিল আর তারা ভাবছিল জেফ মারা গেছে, কিন্তু পরের মুহূর্তে জেফ তাদের পেছন থেকে আবার বোটে ফিরে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এখন জেফ আবার পানিতে অ্যানাকন্ডা খুঁজতে শুরু করে, কিন্তু সে জানতো না যে অ্যানাকন্ডা এখন আর পানির মধ্যে নেই, বরং তার পেছনে বোটের ছাদে আছে। অ্যানাকন্ডা সবার সামনে নিজের মুখ দিয়ে ক্যাপ্টেনের লাশ বের করে ফেলে। এটা দেখে বোটের সবাই ভয় পেয়ে যায়। ওই লোকেরা অ্যানাকন্ডা থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। অ্যানাকন্ডা একটি কক্ষের মধ্যে আটকে পড়া সার্কাসের দুই সঙ্গীকে মারতে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জেফ একটি ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকন্ডার ওপর আক্রমণ করে। এতে অ্যানাকন্ডা আরও রেগে যায় এবং জেফের দিকে এগোতে থাকে, কিন্তু জেফ অ্যানাকন্ডা থেকে বাঁচতে লুকিয়ে পড়ে। কিন্তু অ্যানাকন্ডাও জেফের পিছু ছাড়ে না। সে জেফকে খুঁজতে নৌকার ভিতর ঢুকে যায়, যেখানে নৌকার ভেতর সার্কাসের অন্য সঙ্গীরাও লুকিয়েছিল। সৌভাগ্যবশত অ্যানাকন্ডা বিলি আর ডায়ানাকে দেখতে পায় না। সে তাদের ওপর দিয়ে গড়িয়ে জানালা দিয়ে বোটের বাইরে চলে যায়। সবাই বোটের কোণে লুকিয়েছিল। অ্যানাকন্ডা সবাইকে খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে গেলে সে একটি শিশু আর জিয়াওকে দেখতে পায়। অ্যানাকন্ডা সঙ্গে সঙ্গেই তাদের উপর আক্রমণ করে, কিন্তু তারা দুজন নিজেদের রক্ষা করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার তাদের কাছে লেনি এসে পৌঁছায়। অ্যানাকন্ডা যখন লেনির ওপর আক্রমণ করে তখন জিয়াও তার বুদ্ধি ব্যবহার করে অ্যানাকন্ডার মাথার সামনে একটি মটকা ধরে, যার ভেতরে অ্যানাকন্ডার মাথা আটকে যায়। মটকা থেকে নিজের মাথা বের করতে অ্যানাকন্ডা ছটফট করতে শুরু করে, আর এই ছটফট করা মাঝে কেরোসিনের একটা গ্যালন পড়ে যায়। অ্যানাকন্ডা মাথা থেকে মটকা বের করার জন্য তাণ্ডব শুরু করে। সে এদিক ওদিক নিজের মাথার উপর আঘাত করে আর শেষমেশ নিজের মাথা বোটে বাড়ি দিয়ে মটকা ভেঙে ফেলে। এতে তার মাথা মুক্ত হয়ে যায়, কিন্তু মুক্ত হতেই পেছন থেকে জেফ অ্যানাকন্ডার গলায় দড়ির ফাঁদ আটকে দেয়।
কিন্তু যখনই জেফ অ্যানাকোন্ডাকে ধরে ফেলতে সফল হচ্ছিল তখন নিচ থেকে কেরোসিন তেল পড়ে বোটে আগুন ধরে যায়, যার ফলে বোটে বিস্ফোরণ শুরু হয়। তারপর বোটে খুব বড় একটা বিস্ফোরণ ঘটে। তখন বোটে থাকা সবাই নিজেদের বাঁচানোর জন্য পানিতে লাফ দেয়। সবাই সাঁতার কেটে নদীর ধারে পৌঁছে যায়। জাহাজ পড়তে দেখে বিলি ইয়াং কেঁদে উঠল। সে এই কারণে কাঁদছে যে এখন তারা সময় মতো থাইল্যান্ডে পৌঁছতে পারবে না। সার্কাসের বাকি সবাই খুব ভয় পেয়েছিল, কারণ তারা সবাই জঙ্গলের মাঝখানে ছিল আর এখন তাদের ফেরার জন্য বোটও ছিল না। লেনি বুঝে গিয়েছিল যে এসবের জন্য দায়ী জেব। সে তাদের জাহাজকে একটি ফাঁদ হিসাবে ব্যবহার করেছিল। সে জেবকে বলল, যদি তুমি এটা না করতে তাহলে আমাদের উপর এত বড় বিপদ আসতো না। জেব বলল, তোমরা তো জানো না একটা অ্যানাকোন্ডার দাম কত। যদি তোমরা ওটা আমাকে ধরতে সাহায্য করতে তাহলে আজ আমরা সবাই কোটিপতি হতাম। টাকার কথা শুনে বিলিয়াংয়ের চোখ জ্বলে উঠল। সে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে দিল এবং দৌড়ে জেফের কাছে এসে বলল, আমি তোমার সাথে আছি। বলো এই অ্যানাকোন্ডাকে ধরার জন্য আমরা কি করতে পারি আর টাকা পাবো কিভাবে। এরপর জেফ একটি ম্যাপ বের করে তাদের দেখিয়ে বলে, যদি তোমরা আমার সাহায্য করো তাহলে এই ম্যাপের সাহায্যে আমি তোমাদের একদিনের মধ্যেই থাইল্যান্ড পৌঁছে দেব। এখন এখানে বিলি আর টিমের বাকি সবাই জেফের নৌকায় যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকে, কিন্তু লেনি জেফের ওপর একদমই বিশ্বাস করতে পারছিল না। তাই সে সেখানে যেতে অস্বীকার করে। তখনই সার্কাস দলের একটি মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। যখন বিলিয়ান তার কাঁধ দেখে তখন বুঝতে পারে যে সেই মেয়েটাকে ভয়ঙ্কর একটা মাকড়সা কামড়িয়েছে, যার বিষ থেকে সে মারা যেতে পারে। এটা দেখে জেব সেখানকার সবাইকে বলে, আমার কাছে এমন একটা ঔষধ আছে যা এই মেয়েটার চিকিৎসা করতে পারে, কিন্তু ওই ওষুধটা আমার নৌকায় রাখা আছে। যদি তুমি এর চিকিৎসা করতে চাও তাহলে আমাকে নৌকায় পৌঁছে দিতে হবে। এখন না চাইতেও লেনি জেফের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কয়েক ঘন্টা যাত্রার পর যখন এক সঙ্গী নদীর পানি পান করতে চায় তখন জেব তাকে থামিয়ে দেয় এবং সবাইকে বলে, এখানকার পানি কখনোই পান করো না। এখানে এমন একটা কীট আছে যা পানি পান করার সময় মানুষের শরীরে ঢুকে যায়। তারপর ওই কীটগুলো মানুষের মধ্যে এমন তৃষ্ণা জাগায় যে সে পানি পান করতে করতে নিজেই পানিতে ডুবে মরে যায়। পথে সবারই খুব ক্ষুধা পায়। তখন যে পাশের পাথরে থাকা একটি সাপ ধরে। তারপর তারা সাপের বিষ বের করে সেটাকে রান্না করে খায় আর ক্ষুধা মেটায়। তারপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর রাত হয়। রাতে তারা পাহাড়ের একটা সুড়ঙ্গের মধ্যে থামে। সেখানে তারা আগুন জ্বালায় এবং জেব পাশে বসে তার ম্যাপে থাকা অ্যানাকোন্ডাকে দেখছিল। জেব তখনকার সময়ের কথা ভাবছিল যখন সেই অ্যানাকোন্ডা তার সামনে এসে পড়েছিল। ওই অ্যানাকোন্ডা জেবকে মারতেই যাচ্ছিল তখন জেব বুদ্ধি খাটিয়ে একটি কাঠের বক্সের ভিতর নিজেকে লুকিয়ে ফেলে। কিন্তু জেব এই বক্স থেকে নিজেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জেব এই বক্সে আটকে যায় আর অনেক দিন ধরে জেব সেই বক্সেই ফেসেছিল। তারপর এই লোকগুলো আসে। তারা রাস্তা খুলতে ডাইনামাইট লাগিয়ে কন্টেনার ভেঙে দেয়, যেখান থেকে জেফ বাইরে বের হয়ে আসে এবং তাদের সঙ্গে মিশে যায়। সিন আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জেফ এই ম্যাপটা দেখছিল। তখন বিলিয়াং তার কাছে আসে এবং বলে, তুমি কি এই অ্যানাকোন্ডাকে ধরতে চাও? জেফ বলে, হ্যাঁ, এটা একটা অনেক বড় অ্যানাকোন্ডা, এমন একটা অ্যানাকোন্ডা যা এই জঙ্গলের রাজা। এখানে সব প্রাণী এই অ্যানাকোন্ডাকে ভয় পায়। এটা পৃথিবীর অনেক বড় বড় শিকার করেছে, এমনকি নিজের মতো বড় বড় অন্য অ্যানাকোন্ডাকেও মেরে ফেলেছে। আর আমরা যদি এটা ধরতে পারি তাহলে রাতারাতি আমরা মিলিয়নার হয়ে যাব। টাকার কথা শুনে বিলিয়াং বলে, আমি তোমার সাথে এই অ্যানাকোন্ডা ধরতে প্রস্তুত। এখন অনেক রাত হয়ে গেছে। তখন সার্কাসের এক সঙ্গীর অদ্ভুত এক আওয়াজে তার চোখ খুলে যায়। সে দেখে যে তার ভাই এখানে নেই। ভাইকে খুঁজতে খুঁজতে সে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং নদীর কাছে যায়। সেখানে সে দেখে তার ভাই নিজেকে নদীর পানিতে ডুবানোর চেষ্টা করছে। সেই লোক তাকে এমনটা করতে বাধা দেয়, কিন্তু তার ভাই তার কোনো কথা শোনে না। তখন সে দেখে তার ভাইয়ের নাক থেকে অদ্ভুত কীট বের হচ্ছে। সেটা দেখে সে বুঝে যায় যে তার ভাই ওই নদীর পানি খেয়ে ফেলেছিল।
জেফ তো বলেছিলই যে এই নদীর পানি খাওয়ার পর পানির মধ্যে থাকা কিছু কীটপতঙ্গ এই মানুষগুলোকে এতটাই তৃষ্ণার্ত করে তোলে যে সে নিজেই সে পানিতে ডুবে যেতে বাধ্য হয়। আর ঠিক তেমনটাই হয়। তার ভাইকে মরতে দেখে সে খুব কাঁদে আর সুড়ঙ্গের মধ্যে ফিরে আসে। পরের দিন সকালে তারা আবার তাদের যাত্রা শুরু করে। অনেক ঘন্টার পথ পেরিয়ে তারা এক নদীর ধারে পৌঁছে যায়। আর এখন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সেই নদী পার হতে হবে আর পায়ে হেঁটে যেতে হবে। প্রথমে তারা এই নদীতে নামতে অনেক ভয় পায়, কিন্তু অন্য কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে নদীতে নামতেই হয় ওদের। একটু এগোতে না এগোতেই হঠাৎ একটি ছেলে নিচের দিকে ইশারা করে, আর আমরা দেখি যে ওদের চারপাশে একটা বড় অ্যানাকোন্ডা ঘিরে ধরে রেখেছে। ওদের এক সাথী, যার ভাই রাতে মারা গিয়েছিল, সে ভয় পেয়ে সবার পেছনে আসছিল। ঠিক তখনই পেছন থেকে একটা বড় অ্যানাকোন্ডা তার উপর আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। ল্যানি তার সাহায্য করার জন্য এগিয়ে আসে, তবে সে বেশি কিছু করতে পারে না, কারণ তার পৌঁছানোর আগেই অ্যানাকোন্ডা ওই লোকটার হাড় ভেঙে ফেলেছিল এবং তারপর সেই অ্যানাকোন্ডা ওই লোকটাকে নিয়ে পানিতে ডুবিয়ে দেয়। এখন এই লোকরা নিজেদের বাঁচানোর জন্য নদীর সামনের দিকে দৌড়তে শুরু করে। কিছুক্ষণ পর অবশেষে সবাই জেফের নৌকায় পৌঁছে যায়। সেখানে জেফ তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে সেই মেয়েটার জন্য অ্যান্টিডোট দেয়, যাকে কাঁধে বিষাক্ত মাকড়সা কামড়েছিল। এখান থেকে থাইল্যান্ডও বেশ কাছাকাছি ছিল এবং সবাই থাইল্যান্ড যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কিন্তু তখনই জেফ ওদের আটকে দেয়। আসলে জেফ এদের এই জায়গায় নিয়ে এসেছে যাতে এদের ফাঁদ হিসাবে ব্যবহার করতে পারে। জেফ সবাইকে বলে, আমি তোমাদের সবাইকে প্রতিশ্রুতি মতো সুস্থভাবে এখানে নিয়ে এসেছি, কিন্তু এখন তোমরাও আমার প্রতিশ্রুতি পূরণ করবে, আমাকে সাহায্য করতে হবে। তখন ছোট ছেলেটা জেফকে বলে, যদি তোমার সাহায্যটা সেই অ্যানাকোন্ডার সাথে জড়িত হয় তাহলে আমরা তোমাকে কোনো সাহায্য করব না। তাদের কথা শুনে জেফ তার বন্দুক বের করে আর বিলিয়াংও ছুরি বের করে তার পাশে দাঁড়ায়। বিলিয়াং সবার কাছে বলে যে জেফ যা বলছে তোমরা ওর কথা শোনো। এখানে লেনি বলে, তোমরা কি পাগল হয়ে গেছো? ওই অ্যানাকোন্ডা ধরা খুব কঠিন, কেন নিজের প্রাণ ঝুঁকিতে ফেলছো? জেফ বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো, ওই অ্যানাকোন্ডা ধরা খুব কঠিন কিন্তু অসম্ভব না, কারণ যখন অ্যানাকোন্ডা কিছু খায় তখন তার মনোযোগ অন্যদিকে চলে যায়, তখন তাকে সহজে ধরে ফেলা যায়। তারপর বিলিয়াং আর জেফ সার্কাস টিমের দুজনকে দড়িতে বেঁধে রেখে সাপের জন্য ফাঁদ তৈরি করে। তখন সেই বাচ্চাটা বিলিয়াংকে বলছে, তুমি এটা কেন করছো? ভাবো তো, যদি আমরা মারা যাই তাহলে তোমার সার্কাসে কারা পারফর্ম করবে? এটা শুনে বিলিয়াং জোরে জোরে হেসে ওঠে এবং ওই বাচ্চাকে বলে, তোমরা কি কখনো ভেবেছো আমি এত দ্রুত কয়েক বছরের মধ্যে এত ধনী কিভাবে হয়েছি? আরে পাগল, আমি তোমাদের থাইল্যান্ডে সার্কাসের জন্য নিয়ে যাচ্ছিলাম না, আমি তো তোমাদের শরীরের অর্গানগুলো বিক্রি করে অনেক টাকা কামানোর পরিকল্পনা করেছিলাম, আর এটাই আমার ব্যবসা। কিন্তু এখন আমি আমার পরিকল্পনা বদলে ফেলেছি। এখন আমি জেফের সঙ্গে মিশে গেছি, কারণ আমি জানি তোমাদের শরীরের পার্টস থেকে বেশি টাকা আমাকে এই অ্যানাকোন্ডা দিতে পারে। অন্যদিকে জেফও ওই দুই মেয়েকে বেঁধে রেখেছিল। এখন সে এক মেয়ের সাথে বেয়াদবি করতে শুরু করে, কিন্তু ওই মেয়ে বুদ্ধি খাটিয়ে এমন ভান করে যে সে জেফের পাশে থাকতে চায়। জেফ তার ভান বুঝতে পারে না। ওই মেয়ে জেফের কাছে এসে জেফের চুলে হাত বোলাতে শুরু করে, আর এই সুযোগ পেয়ে জেফের পকেট থেকে পিস্তল বের করে জেফের ওপর বন্দুক তাক করে। সে গুলি ছোড়ার চেষ্টা করে, কিন্তু বন্দুকের লক খুলতে পারছিল না। জেফ রাগে ফেটে পড়ে, তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর মেয়েটাকে মারার জন্য বন্দুক তাক করে। তখনই লেনি নিজেকে মুক্ত করে এক টুকরো ধারালো আয়না দিয়ে জেফের পেটের ওপর আঘাত করে। জেফ লেনিকে ঠেলে পিছনে ফেলে দেয়, কিন্তু তখন আরেকটা মেয়েও জেফের ওপর আক্রমণ করে, জেফের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখনই হাতাহাতির মধ্যে বন্দুক থেকে গুলি চলে, কিন্তু বোঝা গেল না সে গুলিটা কাকে লেগেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই দুইজনকে যাদের বিলিয়াং অ্যানাকোন্ডাকে ধরার জন্য ফাঁদে ফেলেছিল। তারা দুজন ভয়ে কাঁপছে। কিছুক্ষণ পর একটা বড় অ্যানাকোন্ডা ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করে তাদের খাওয়ার জন্য।
আর দূরে দাঁড়িয়ে বিলিয়াং মজা নিয়ে সব দেখছে। বিলিয়াং অপেক্ষা করছে কখন এই অ্যানাকোন্ডা তাদের উপর আক্রমণ করবে, আর আমি দড়িটা টেনে সেই অ্যানাকোন্ডাকে ধরে ফেলবো। কিন্তু সে জানে না যে যেখানে সে দাঁড়িয়ে আছে ঠিক তার উপর থেকে আরেকটা অ্যানাকোন্ডা তাকে হামলা করতে এগিয়ে আসছে। বিলিয়াং সেটা দেখার আগেই সে অ্যানাকোন্ডা তার খুব কাছে চলে আসে, আর তারপর সে বিলিয়াংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নিজের সঙ্গে তুলে নিয়ে যায়। তখন বিলিয়াংয়ের হাত থেকে দড়িটা ছুটে যায়। এর ফলে অ্যানাকোন্ডার শিকার হওয়া দুজনকে জাল ঢেকে ফেলে আর তাদের জীবন বাঁচে। অন্যদিকে জেফ ওই মেয়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু লেনি পিছন থেকে এসে জেফের মাথায় বড় একটা কাঠ দিয়ে আঘাত করে, তাকে বেহুশ করে দেয়। জেফ যখন বেহুশ হচ্ছিল তখন ওই দুজন দৌড়ে তাদের সঙ্গীর কাছে যায় এবং তাদের জাল থেকে মুক্ত করে। কিন্তু দুর্ভাগ্যবশত জেবের হুঁশ ফিরে এসেছিল এবং তাদের দিকে এগুতে শুরু করলো। ঠিক তখনই একটা বড় অ্যানাকোন্ডা এসে জেবকে নিয়ে চলে যায়। এটা দেখে তারা এখন তাড়াতাড়ি ওখান থেকে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু তাদের একসঙ্গে হাঁটতে সক্ষম ছিল না, কারণ জেফ আর ওই মেয়েদের মধ্যে ধস্তাধস্তির সময় যে গুলি চলেছিল সে গুলিটা ওই মেয়েটাকে লেগেছিল। কিছুক্ষণ পর ওই মেয়েটা তাদের চোখের সামনেই মারা যায়। এখন বাকি রইল তিনজন। তারা নিজেদের জীবন বাঁচাতে জেফের নৌকায় চড়ে নদী পার হয়ে ওখান থেকে পালাতে থাকে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে জিয়াওর কাঁধে কোনো কিছু এসে লাগে। সে কাঁধ থেকে সেটা নামিয়ে দেখে বুঝতে পারে এটা একটা নেশার ইঞ্জেকশন। কয়েক সেকেন্ডের মধ্যে জিয়াও অচেতন হয়ে পড়ে, আর ওকে অচেতন করার পেছনে আর কেউ নয়, জেফই ছিল। অর্থাৎ সে অ্যানাকোন্ডার আক্রমণ থেকেও বেঁচে গিয়েছিল এবং অ্যানাকোন্ডার মাথা কেটে মেরে ফেলেছিল। এখন জেফ তিনজনকে ধরে অ্যানাকোন্ডার খাবারের জন্য বেঁধে রাখলো। সে তাদের চারদিকে ধারালো লোহার তার বেঁধে দেয় আর তার সাথে সেখানে রক্তও ছিটিয়ে দেয়। তারপর সে তাদের জালের দড়ি ধরে একটু দূরে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর অনেকগুলো অ্যানাকোন্ডার রক্তের গন্ধ পেয়ে তাদের তিনজনের দিকে এগোতে থাকে। তারা তিনজন খুব ভয় পাচ্ছিল আর তারা তাদের সামনে নিজেদের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিল। যখনই সব অ্যানাকোন্ডা তাদের মারার জন্য অনেক কাছাকাছি চলে আসে, ঠিক তখনই আবার জঙ্গলের সব প্রাণী চিৎকার করে পালাতে শুরু করে, আর এখানে ওই সব অ্যানাকোন্ডাগুলো তাদের ফেলে দৌড়তে শুরু করে। কিন্তু একটা অ্যানাকোন্ডা তখনও তিনজনকে মারার জন্য রয়ে গিয়েছিল। ঠিক সেই সময় ক্রিমসন অ্যানাকোন্ডা এসে ওইখানে থাকা সাপটির উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এখানে আমরা সেই ক্রিমসন অ্যানাকোন্ডাকে ভালো করে দেখতে পাই, যা সাইজে অনেক বড় আর খুবই ভয়ঙ্কর ছিল। সেটা দেখে তিনজন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু দূরে দাঁড়ানো জেফ ক্রিমসন অ্যানাকোন্ডাকে দেখে অনেক খুশি হচ্ছিল। সে অ্যানাকোন্ডা তিনজনের গায়ে ঝাঁপিয়ে নিজের মুখ খুলে তাদের খেয়ে ফেলতে যাওয়ার সময় জেফ জালের দড়ি ছেড়ে দেয় আর ওই অ্যানাকোন্ডা জালে আটকে যায়। অ্যানাকোন্ডা নিজেকে মুক্ত করার জন্য ছটফট করতে থাকে। তখন তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কেটে নিজেকে মুক্ত করে ফেলে, কিন্তু এখনো জালের দড়ি তার শরীরে আটকে ছিল। তাই জেব দড়িটা শক্ত করে ধরে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু জেব অ্যানাকোন্ডার শক্তির সঙ্গে পারছিল না। জেব তাকে ধরে ফেলার চেষ্টায় দুই গাছের মাঝখানে আটকে যায় এবং সে সেই গাছ থেকে বের হতে পারছিল না। সুযোগ পেয়ে ক্রিমসন অ্যানাকোন্ডা জেফের দিকে এগুতে শুরু করে এবং জেফকে ধরে জড়াতে থাকে। ওই তিনজন এই সব ঘটনার সাক্ষী হয়েছিল এবং ভয়ে দ্রুত নিজেদের মুক্ত করার চেষ্টা করে, কারণ তারা জানতো জেফের পর তাদেরই পালা। তারা নিজেদের মুক্ত করার সব রকম চেষ্টা করছিল, কিন্তু তারা সেই জাল থেকে বের হতে পারছিল না। তখন ছোট ছেলে নিজেদের বাঁচাতে নিজের দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে। অনেক চেষ্টার পর সে দড়ির কিছু অংশ কেটে ফেলে। এখন খুব কম দড়ি বাকি ছিল, তাই সে নিজের দাঁতের পুরো শক্তি দিয়ে দড়িটা কাটতে থাকে। এখানেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, জেফকে চেপে ধরে তার হাড় ভাঙতে থাকে। তারপর ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে জীবিত গিলে ফেলে। অন্যদিকে ওই ছেলে তার দাঁত দিয়ে দড়ি কাটতে সক্ষম হয় আর বাকি দুজনকে মুক্ত করে দেয়। তারপর তারা নদীর দিকে দৌড়তে শুরু করে, কিন্তু জেফকে মারার পর এখন ক্রিমসন অ্যানাকোন্ডা তাদের পিছু নেয়। তারা দুজন একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে
আর ওই ছেলে একটি কাঠের বক্সের ভেতর নিজেকে লুকিয়ে নেয়। কিন্তু অ্যানাকোন্ডা তাকে দেখে ফেলে এবং ধীরে ধীরে ওই ছেলেটার দিকে এগোতে থাকে। ছেলেটা পুরো জোর দিয়ে সেই কন্টেনার থেকে বের হওয়ার চেষ্টা করে। ওই ছেলে চিৎকার করে দুজনের কাছে সাহায্যের জন্য ডাকে এবং ওই অ্যানাকোন্ডাও এখন ছেলেটার অনেক কাছে চলে এসেছে। কিন্তু তার আগেই তখন জিয়াও বাইরে থেকে কন্টেনারের দরজা ভেঙে ওই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। এখন তিনজনই তাদের নিজেদের বাঁচানোর জন্য অ্যানাকোন্ডা থেকে পালাতে শুরু করে। কিন্তু পুরো জঙ্গলটাই ওই অ্যানাকোন্ডার ছিল। এই জঙ্গলে তারা আর বাঁচতে পারছিল না, তাই তারা একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই কিছু দূরে ওই অ্যানাকোন্ডা তাদের দেখতে পায়। তাদের দেখার সঙ্গে সঙ্গে ওই অ্যানাকোন্ডা দ্রুত তাদের দিকে এগুতে শুরু করে। তখন তারা সবাই দাঁড়িয়ে থাকে তাদের নিজেদের মৃত্যুর অপেক্ষায়, কারণ তারা বুঝতে পেরেছিল এবার তাদের বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু যেই সময় এই অ্যানাকোন্ডা বড় মুখ খুলে তাদের উপর আক্রমণ করে, ঠিক তখনই একটি শক্ত লোহার তীক্ষ্ণ তার দিয়ে তার মাথা মাঝখান থেকে কেটে যায়। এই তীক্ষ্ণ তার আসলে জেব বেঁধেছিল, যার ফলে ক্রিমসন অ্যানাকোন্ডা শেষ হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারে না যে তাদের জীবন বেঁচে গেছে এবং অনেকক্ষণ ধরে এই অ্যানাকোন্ডার দেহটা দেখতে থাকে। শেষে তারা দ্রুত সেই জঙ্গল ছেড়ে সেখান থেকে চলে যায়, আর এই সঙ্গেই এই গল্পটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।